দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শকুর। দর্শক, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, আমরা যখনই এটা বলি তখন আমরা বুঝি যে ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলছি এবং 2026 একটু ভিন্নভাবে এসেছে এবারের বিশ্বকাপে। কারণ এবারের ফুটবলের ইতিহাসে যদি আমরা বলি বা বিশ্বকাপের ইতিহাসে 48টি দল তারা একসাথে বিশ্বকাপ খেলছে। এটা হয়তো পুরাতন কথা, কিন্তু আস্তে আস্তে সেই দলগুলোর মধ্যে থেকে শেষ 32-এর দলগুলো কিন্তু বাছাই হওয়া শুরু করেছে। বাংলাদেশে যখন বিশ্বকাপ হয় আমরা কার্যত মাঠে খেলি না, কিন্তু আমরা ফুটবল উন্মাদনার সবগুলো যে নির্যাস সেগুলো কিন্তু আহরণ করে থাকি। আমাদের এই দেশে আর্জেন্টিনার যে ফ্যান, সে কারণে আর্জেন্টিনা ভাবে আমরা তাদের অনেক বড় বন্ধু। আমাদের এই দেশে ব্রাজিলের ফুটবলের উন্মাদনায় ব্রাজিলের সরকারের অনেক প্রতিনিধি বাংলাদেশে এসে ভিজিট করেন। ঠিক একই সঙ্গে আমরা জানি যে দেশে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনেক ভক্ত আছে, আমাদের জার্মানির অনেক ভক্ত আছে, স্পেনের অনেক ভক্ত আছে। সব মিলে এই ফুটবল বিশ্বকাপ যখন চলে তখন আমরা পরিপূর্ণ উন্মাদনায় থাকি। আর সে কারণে আমরা আমাদের আজকের যে পর্ব সেটি সাজিয়েছি যে নামে, সেই নামই হচ্ছে বিশ্বকাপ উন্মাদনা। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তিনি ওই উন্মাদনার সঙ্গেই আছেন। তিনি কার্যত একজন গুণী চিত্রগ্রাহক বা চিত্রশিল্পী। ঠিক একই সঙ্গে তিনি স্পোর্টস অনেক বেশি পছন্দ করেন। আকাশ মাহমুদ, তাকে আমরা স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ফুটবল বিশ্বকাপ দোলা দেয় না, শিহরণ জাগায় না, এরকম মানুষের সংখ্যা খুব কম। ঠিক একই সঙ্গে যখন বিশ্বকাপগুলো, সাম্প্রতিক সময়ের যে বিশ্বকাপগুলো, সেগুলো আমরা দেখছিলাম যে একটু অনসাইডেড হয়ে যাচ্ছে। প্রথম দিকের কিছু ম্যাচ হওয়ার পরেই বোঝা যাচ্ছিল যে কিছু সার্টেন টিম তারা বুঝি একটু এগিয়ে। এবারের বিশ্বকাপে কার্যত আজকে স্কটল্যান্ডের সঙ্গে যখন ব্রাজিল একটা ফুল সুইং ম্যাচ খেললো, 3-0 ব্যবধানে জিতলো, এরপরে কিন্তু আমরা ভাবা শুরু করছি এবারের বিশ্বকাপটি খুবই কম্পিটিটিভ একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। আজকের ম্যাচের একটু আলোচনা চাইবো আপনার সঙ্গে, ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড। ধন্যবাদ। প্রথম কথা হলো বিশ্বকাপ কিন্তু আজকে জমে গেল। মানে বাংলাদেশে তো আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকই বেশি, অন্যান্য দলেরও সমর্থন আছে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা যেভাবে উল্লসিত ছিল ততটাই ভিতরে ভিতরে ব্রাজিলিয়ানরা খুব মানে গলার স্বর নিচে নামায় কিছুটা বিমর্ষ, হয়তো প্রকাশ হয়নি। গত আমরা যে ভোরে 4টায় যে ম্যাচটি দেখলাম, হেক্সা যেটা আমরা বলি, সেটা কিন্তু আবার উন্মাদনা চলে আসলো। মানে হেক্সা মিশন কার্যত স্টার্ট হলো, স্টার্ট হলো, হেক্সা আজকে থেকে শুরু হয়ে গেল। আরেকটা ব্যাপার হলো যে আমরা যে যারা পুরনো ব্রাজিলিয়ান সমর্থক বা পুরনো খেলা দেখে আমরা অভ্যস্ত, তারা এখনকার ব্রাজিলের খেলা দেখে একটু পাংশে বোধ করছিলাম। কিন্তু আমার কাছে আজকে মনে হয়েছে যে সেই রোনালদো, বেবেতো ওই মানের ব্রাজিল না হলেও কাছাকাছি একটা ব্রাজিলকে আমরা পেয়েছি। এবং যেটা আমরা হেক্সা দিয়ে বললাম, ওইটা কিন্তু গোলের যে উৎসবটা পালন করে, বিশেষ করে গোল দেওয়ার পরে যা শুরু করলো আজকে ভোর 4টায়, ওয়ার্ল্ড কাপ কিন্তু জমে গেল। এবং এখন রুদ্ধশ্বাস সব টেনশনমূলক ম্যাচগুলো এখন হবে। অনেক গোলেরও দেখা যাচ্ছে এবারের যে বিশ্বকাপ, গোলের একটা ছড়াছড়ি। হ্যাঁ, যেমন গতকাল মনে হয়েছিল যে আজকে বোধহয় 5-7টা গোল হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যদিও আমার মনে হয় যে হ্যাটট্রিকের জন্য খেলা একটু স্লো হয়ে গেল কিনা এরকম, কিন্তু এটা একটা ভালো কথা বলেছেন, গোলের বন্যা না হলেও গোলের কিন্তু একটা উৎসব শুরু হয়ে গেছে এবার ওয়ার্ল্ড কাপে। মানুষ আসলে গোল পেতে পছন্দ করে। গোলের খেলা, হ্যাঁ, ফুটবল গোলের খেলা। যত গোল হবে গ্যালারিতে উন্মাদনা তত বেশি থাকবে। তা আমার মনে হয় যে সেই ফুটবল ক্রেজ বা উন্মাদনা শুরু হয়ে গেল। এবারের ওয়ার্ল্ড কাপটা 3টা আলাদা দেশে হচ্ছে, 48টা দল, এবং সেই কারণেই কম্পিটিশনগুলো একটু অন্যরকমভাবে মনে হচ্ছিল যে আসলে যে যারা একটু টপ র্যাঙ্ক দলগুলো আছে তারা হয়তো, আমরা ভাবি যে না, তারাই হয়তো শিরোপার দাবিদার। তার বাইরেও যে নতুন নতুন শক্তিগুলো আসতে পারে সেটা কিন্তু এবারে বিশ্বকাপে আমরা একদম শুরুর দিকের ম্যাচগুলো থেকে দেখেছি যে কেপ ভার্দের মতো দল, যারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে, খুবই অল্প সংখ্যক জনগণের একটা দেশ, তারাও কিভাবে রুখে দিচ্ছে বড় বড় জায়ান্টদেরকে। দারুণ ম্যাচ। আপনি হয়তো যে দেশটির কথা আপনি বললেন, জনসংখ্যা মাত্র 1,51,000 বা আশেপাশে, তো সেই দেশ এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার মতো প্রতিদ্বন্দ্বিতা করছে। হ্যাঁ, এবার আমেরিকান বা ইউএসএর টিমও কিন্তু অনেক ভালো টিম, জাপানি টিম ভালো টিম, এবার অনেক ভালো ভালো টিম আছে যেগুলো আমরা নামও জানি না। যেমন এখন আমিও ভালো মতো ওদের নাম বলতে পারবো না, কিন্তু বড় টিমের ঘাম জড়িয়ে দিচ্ছে। অতএব 48টা যে দল আছে, আমার মনে হয় ফেলনা দল একটাও নাই যে ঘুমিয়ে ঘুমিয়ে আমি জিতবো, সেই পরিবেশ নেই, সেই টেনশনও নেই। এখন মানে দল যখন 32 থেকে 48 হলো, কেউ কেউ হয়তো ভাবছিলেন যে কিছু হয়তো সাবস্ট্যান্ডার্ড দল ওয়ার্ল্ড কাপের যে স্ট্যান্ডার্ড তার সঙ্গে আসলো কিনা,
কিন্তু খেলা দেখে কিন্তু মনে হচ্ছে না দে ডিজার্ভ টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ। এটা একটা ভালো কথা বলছেন। আমি নিজেও খুব হতাশ ছিলাম যে ওয়ার্ল্ড কাপে 48টা দল কেন, এখানে থাকবে 20-22টা, খুব বেশি হলে 25টা 26টা দল, এত দল কেন? এখন মনে হচ্ছে যে না, সব যোগ্য দলগুলি আসছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এইসব অজানা দেশগুলো যে যেমন ওয়ার্ল্ড কাপে জায়গা পেয়েছে, আবার ওয়ার্ল্ড বিখ্যাত ইতালির মতো অনেক টিম বাদ পড়ে গেছে, এই 48-এর মধ্যেও 48-এর মধ্যে আসতে পারেনি। অর্থাৎ এইবার ওয়ার্ল্ড কাপ শুধু ওই তথাকথিত দেশ, তথাকথিত টিম, তথাকথিত প্লেয়ার দিয়ে ওয়ার্ল্ড কাপ হবে না, নতুনদের জয় জয়কার হবে, নতুন দেশ এবং নতুন প্লেয়ারের জয় জয়কার হবে। নতুন কোচ ইনফ্যাক্ট যদি বলি, কার্লো আনচেলত্তি, ব্রাজিলকে আজকের দিনের যে পারফরমেন্স, উনি কি কিছুটা দলের উপরে এখন আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কিনা, যে দলটা যেভাবে চেয়েছিলেন? উনি কেন ব্রাজিলিয়ান কোচ, আমি হতাশ ছিলাম যে ব্রাজিলিয়ানের সাথে ইতালিয়ান কোচ যায় না, কিন্তু এখন মনে হয় যে না, উনি টিমের সাথে একটা ভালো অ্যাডজাস্ট করে ফেলছেন এবং এই ব্রাজিলিয়ান ফুটবল অথরিটির চয়েস ঠিক আছে। ওকে, আজকের যে ম্যাচ, সেই ম্যাচের পরে নিশ্চয়ই ভিনিসিয়াস জুনিয়র, আপনারা তো ভাবতে পারেন যে হ্যাটট্রিকটি কেন হলো না, আসলে সেটা যেমন হতে পারতো, ঠিক একই সঙ্গে আজকে আমরা অনেক দিন পরে মানে আমরা দেখলাম যে নেইমার মাঠে নেমেছে। তো ব্রাজিলিয়ান যারা সমর্থক, আসলে ইনফ্যাক্ট বাংলাদেশের কথা যদি বলি, তারা হয়তো জয় পরাজয়ের বাইরেও এই ধরনের সুপারস্টারদের মাঠে খেলা দেখে উপভোগ করেন। আজকে এতদিন পরে নেইমার নামা, ম্যাচের যদিও 76 মিনিটে তিনি নেমেছেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত তিনি মাঠে এপিয়ার করলেন এতদিন পরে, সেটা কেমন দেখলেন? ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য কালকে ছিল চাঁদ রাত। কারণটা হলো যে কয় গোলে জিতলাম, ড্র করলাম, হারলাম, হু কেয়ার, কিন্তু নেইমার মাঠে নামছে, এটা একটা বিশাল ব্যাপার। এবং ব্রাজিলিয়ানদের জন্য, ব্রাজিল টিমের জন্য এটা একটা বড় শক্তি। নেইমার কেমন খেলবে সেটা বড় কথা না, নেইমার ঘাসের সাথে ওর বুট সংযোজন করছে, ব্রাজিলিয়ান এবং ব্রাজিলের জার্সি পরে নাম্বার 10 মাঠে নামছে, হি ইজ কাম ব্যাক। অতএব ব্রাজিলিয়ান টিমে এখন টনিকের মতো দ্রুতগতিতে ছুটবে আমার ধারণা। আর ভিসির কথা বলছিলেন, ভিসি জুনিয়রের কথা, যে একটা বাচ্চা ছেলে, ওর বয়স বোধহয় 24-25 বছর। আমার কালকে রাত্রে ভোর রাতে খেলা দেখে আমি ডেলি সকালে রমনা পার্কে যাই। তো রমনা পার্কে আমি একটু বিলম্ব করে এই ছেলেটার কথা চিন্তা করলাম যে এই ছেলের বয়স যদি 25 হয়, এই ছেলে যদি সুস্থ থাকে, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে, ও আরও 3টা, এটা ছাড়া আরও 3টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। অতএব ও যে বিশ্বকাপের কোথায় নিয়ে যাবে, ওর অবস্থান কোথায় নিয়ে যাবে, এটার অপেক্ষায় দর্শকদের থাকতে হবে। একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হতে শুরু করেছে এবার ওয়ার্ল্ড কাপে, যে যাদেরকে আমরা আগে থেকেই ফুটবলের সুপারস্টার হিসেবে দেখি, সেটা বিশ্বকাপ ধরে হোক বা ক্লাব ফুটবল ধরে হোক, যাদেরকে আমরা বাই নেম চিনি, হয়তো যে হয়তো পুরোপুরি ফুটবল বোঝেন না বা খবর রাখেন না, সেই সব প্লেয়াররা সবাই কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ ইনফ্যাক্ট ভালো খেলছে। রাইট। এখন একটা কথা বলতে হয় যে, আবার একটু অন্যরকম বলতে হয় যে, প্রথম ব্রাজিলিয়ান টিম দেখে, যেমন আর্জেন্টিনায় মেসি আছে, হ্যাঁ, আর ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার 3-4 জন আছে, কিন্তু ব্রাজিল দেখে আমি হতাশ হচ্ছিলাম যে এই টিম তো পাড়ার মহল্লার টিম হয়ে যাবে, কেউ তথাকথিত স্টার তো কেউ নাই। কিন্তু এখন আমরা ডে বাই ডে দেখতেছি যে পুরনো প্লেয়ারগুলা তাদের সুনামে আবার চলে আসছে এবং সবাই মানে সমর্থকদের মন জয় করতে পারতেছে। আমি একটু ভিন্ন প্রশ্ন করার চেষ্টা করি, সেটি হয়তো ফুটবল উন্মাদনার সঙ্গে যাবে কতটা জানি না। এই প্লেয়াররা তো সবসময় আসলে তারা পেশাদার ফুটবল খেলে থাকেন বিভিন্ন ক্লাবের হয়ে, জাতীয় দলের সাথে একসাথে খেলার সুযোগটা খুব একটা হয়ে ওঠে না তাদের। এই যে প্রথম দিকে 2-1টা ম্যাচ লেগে যাচ্ছে, কি সেই টিম কম্বিনেশন কিংবা এই বোঝাপড়ার ঘাটতি পূরণেই কি, নাকি আসলে পেশাদার ফুটবলে যে যখন তখন নামিয়ে দিলেই তারা দলবদ্ধ হয়ে যেতে পারে? ক্লাব ফুটবলে যেই গতিটা থাকে, যে বন্ধুত্বটা থাকে প্লেয়ারদের মধ্যে, জাতীয় দলের ওইটার অনেকটাই কম থাকে, এটা অ্যাডজাস্ট হইতেও সময় লাগে। তো ক্লাব ফুটবলে যেই স্পিডটা থাকে, আমার মনে হয় যে ন্যাশনাল টিমে ওইটা থাকে না। তারপরে যত দিন গড়াবে, যত খেলা বাড়বে, ওদের খেলার গতি আরও অনেক বেড়ে যাবে। আমরা একটা জিনিস ইন্টারন্যাশনাল ফুটবলের সাথে দেশীয় ফুটবলের সাথে মেলাই, যখন জাতীয় সঙ্গীত বাজে, যখন দেশের অজস্র মানুষ ভালোবাসা নিয়ে জার্সি পরে সেই দলের পেছনে করতালি দেয়, তখন তো ডেফিনেটলি তাদের মধ্যে ভিন্ন রকমের মোটিভেশন আসে নাকি? অবশ্যই, তখন তো মন অন্যরকম হয়ে যায়। আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, আমার দেশের পতাকার জার্সি গায়ে গ্যালারি ভরা, আমার হৃদয় তো তখন অন্যরকম হয়ে যায়। অর্থাৎ ওদেরও মন ভিজে যায়, চোখ ভিজে যায় এবং দেশের জন্য একটা দায়িত্ববোধ তখন চলে আসে। যে আমার মনে হয় যে ওই দিন অত ভালো খেলার কথা না, ওই দিনতে আরও বেশি উজ্জীবিত হয় শুধু দেশ,
পতাকা এবং এই জার্সি। আমরা ফুটবল উন্মাদনায় আছি, একটা বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এসে আরো বেশ খানিকটা প্রশ্ন আছে, সেটা নিয়ে আপনার সাথে আড্ডা দিব। নিশ্চয়ই। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, বিশ্বকাপ উন্মোদনা নিয়ে ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে স্বাগত জানাচ্ছি। হ্যাপেনিং পয়েন্ট প্রেজেন্টেড বাই ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড। আমরা বিশ্বকাপ উন্মাদনায় আছি, আর আকাশ মাহমুদ আলোকচিত্র শিল্পী তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বিশ্বকাপ উন্মাদনায় আমাদের সঙ্গে আন্দোলিত হচ্ছেন, আমরা তার সঙ্গে আলোচনায় যাই। আমরা বিশ্বকাপের যে জায়গাগুলো নিয়ে কথা বলেছি, ঠিক একই সঙ্গে ব্রাজিলের আজকের ম্যাচ নিয়ে যেহেতু বেশি কথা বলছি, বলা স্বাভাবিক, বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্রাজিলিয়ান সাপোর্টার আছেন। আমি জানি না যে আপনি কোন দলের সাপোর্ট করেন, কিন্তু এখন তো হিসেব শেষ 32। এই দলগুলো যেমন সি গ্রুপের ব্রাজিল, মরক্কো দুটি দল তারা কোয়ালিফাই করছে ফর দ্য মানে লাস্ট 2032 এর জন্য। সেক্ষেত্রে আমরা যদি দেখি এফ গ্রুপে এদিকে নেদারল্যান্ডস আছে, জাপান আছে, সুইডেনও আছে। ধরে নেওয়া হচ্ছে যে এখনকার যে হিসাব নিকাশ, সেক্ষেত্রে জাপানের সাথে হয়তো মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা আছে বেশি, এবং সেটা নেদারল্যান্ডস হয়ে যেতে পারে, আবার কোনো কারণে সুইজারল্যান্ড, সুইডেনও হতে পারে। কি মনে হয় যে শেষ 32-এ যে টেম্পো নিয়ে এগোচ্ছে বা যে টেম্পো তৈরি হয়েছে ব্রাজিলের, শেষ 32-এ কি প্রতিপক্ষকে উড়িয়ে দিবে, নাকি কোনো একটা কম্পিটিশন দেখছেন? বড় দলগুলো সাধারণত ওয়ার্ল্ড কাপের বিজ্ঞাপন, তো এই দলগুলো যদি সিটকে পড়ে, মানে সমর্থকদের মন খারাপ হয়ে যায়, গ্যালারিতে উপস্থিতি কমে যায়। তো আমরাও চাবো যে ব্রাজিল শেষ পর্যন্ত টিকে থাকুক। তো আপনি যেই তিনটা টিমের নাম বললেন, তিনটা টিমের সাথেই খেলার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে যদি হল্যান্ডের সাথে পড়ে যায়, তাহলে ক্রিকেট বোদ্ধারা ভালো খেলা একটা ভালো টিম ছিটকে পড়বে, সেই বেদনায় থাকবে। তো হোপফুল যে এখন যে হল্যান্ডের যে স্পিডটা আমি দেখেছি লাস্ট ম্যাচে, যদি ব্রাজিলের সাথে পড়ে তো যে কারো কপাল পড়তে পারে। তবে গুড টিম, ইয়েস, হ্যাঁ। আর জাপান বা অন্য টিমের সাথে হলে হয়তো সহজে উতরে যাবে। সেই ক্ষেত্রে আমরা চাবো যে বড় টিমগুলো টিকে থাক ফুটবলের সৌন্দর্যের জন্য। আর আরেকটা জিনিস যদি হয় যে হেক্সা মিশনের কথা আমরা শুরু থেকে বলছিলাম যে অনেক দিন ধরে আটকে আছে, আসলে 5-এর পরে 6। এবারের টিমের যে উন্নতি দেখছি গ্রাজুয়ালি আমরা, যদিও মরক্কোর সাথে একটা মোটামুটি আপসেটই বলা যায়, কিন্তু তারপরেও যেভাবে এগিয়েছে ব্রাজিল, হেক্সার কথা ভাবছেন কিনা? অবশ্যই, আমি তো গত রাত থেকে হেক্সা উদযাপন শুরু করে দিয়েছি। ও, তার মানে আপনি ব্রাজিলের সমর্থক? আমি মূলত ফুটবলের সমর্থক, তবে ব্রাজিলের জন্য আমার সফট কর্নার আছে। হ্যাঁ, মোটামুটি আমি ফুটবলের এই ফ্যান। তো যেমন যদি আমি বলি যে আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আমি আর্জেন্টিনাকে আমি অপছন্দ করি না। মেসি যেই এই বয়সে যা আমাদের দিয়ে যাচ্ছে, আমাদের চোখকে যেই মন জুড়ানো, চোখ জুড়ানো কাব্যিক গোল খেলা উপহার দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সমর্থন কোন দলের এটা বড় কথা না, আমরা সবাই ফুটবলের সমর্থক। এবং একটা জিনিস কিন্তু ভালো লাগছে, ইনফ্যাক্ট আমরা যারা এই প্রজন্মে এখনো দেখার সুযোগ পাচ্ছি, আপনারা তো আরো আগের সিনিয়র প্রজন্ম বিলং করছেন, সেখানে আরো অনেক ফুটবলারের খেলা দেখার সুযোগ হয়েছে আপনাদের। কিন্তু যখন যেখানে আমরা আলোচনা শুনছি যে শতাব্দীর সেরা ফুটবলার, তার খেলা আমরা দেখছি, হয়তো সেটা নিয়ে কারো পক্ষে বিপক্ষে আলোচনা থাকতে পারে। এই যে সময়টা যেখানে মেসির কথা আপনি বলছিলেন, সে আলোচনা একটু ঢুকতে চাই যে মেসি তার 6ষ্ঠ বিশ্বকাপ খেলছেন, এবং মোটামুটি আমাদের জানা হয়ে গেছে এটা তার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের যে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের যে ইতিহাস, যে রেকর্ড, সেই রেকর্ডটা এখন তার। আমরা জানি যে ক্লোজার যে 16 গোলের রেকর্ড ছিল, সেটাকে তিনি নিজের করে নিয়ে 18-তে পৌঁছে গেছেন। যদিও তার খুব কাছাকাছি জায়গাতে আবার 16-তে এমবাপ্পেও আছে। এমবাপ্পে মাত্র 3টা বিশ্বকাপ খেলেছে, মেসির 6টা বিশ্বকাপ। এই যে বিশ্বকাপের যে গোলের যে ইতিহাস, মেসি তো তার জীবনে যেটা অপূর্ণতা ছিল সেটা হচ্ছে একটা বিশ্বকাপ জেতা, সেটা গতবার তিনি জিতলেন, এবারে ব্যক্তিগত অর্জনেও নিজেকে পূর্ণ করলেন। এটাকে কিভাবে দেখেন? মেসির প্রতি ভালোবাসা এবং রেসপেক্ট রেখেই বলছি, মেসি কয়টা গোল করেছে? 18টা গোল করেছে। কতটা ম্যাচে? 28টা ম্যাচে। এমবাপ্পে কিন্তু 16টা গোল করেছে, সম্ভবত 16টা ম্যাচে। তার মানে এমবাপ্পে আগামী ওয়ার্ল্ড কাপও আমরা মনে করি খেলতে পারবে। হ্যাঁ, তো আগামী না, তার বয়স মাত্র 28 চলছে। তো যদি আমরা আরো 2টা ওয়ার্ল্ড কাপ ধরতে পারি, তাহলে এমবাপ্পে মেসিকে অনেক বেশি ছাড়াই যাবে এবং সেটার ব্যবধান অনেক বেশি থাকবে।
যদিও এই মুহূর্তে মেসি টপে আছে। আরেকটা ব্যাপার হলো যে মেসির লাকটা ফেভার করে খুব বেশি, আমি বলবো। আচ্ছা, আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, যেমন আমরা ক্রিকেট যখন উন্মাদনে থাকি আমরা মনে করি যে আইসিসি একটা দেশের প্রতি পক্ষপাতিত্ব করে। আমার কাছে মনে হচ্ছে একজন ফুটবল বোদ্ধা না, দর্শক হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে ওই ক্রিকেটের মতো বোধহয় ফিফাও বোধহয় কোনো একটা দেশের প্রতি বেশি পার্সিয়ালিটি করে। এটা কি কোনো একটা দেশ নাকি একাধিক দেশ যাদের সমর্থন সারা পৃথিবীতে বেশি, বা তারা থাকলে ফুটবলের একটা বিজ্ঞাপন হয়, বাণিজ্যটা সেটা ভালো হওয়ার চলে? কথা, কিন্তু আমরা দেখছি যে লাস্ট সকালের ম্যাচে ব্রাজিলের প্রতি অন্যায় করা হয়েছে, আচ্ছা। যেটা গোলটা বাতিল করলো। সেই গোলটা ওইটা কি ফাউল হয়েছে মানে বাতিল সেটা না করলেও পারতেন, রাইট, বাতিল এরকম। না করলেও পারতেন। এমন আমরা তর্কে বলি যে আগের ম্যাচে মেসি যেই ফাউলটা করেছিল সেটা আপনি অনেক অ্যাডভান্টেজ দিলেন, এটা কেন না? অ্যাডভান্টেজ দিলেন আপনি। মানুষ বলে যে লাল কার্ডের ফাউল ছিল, লাল কার্ড তো দূরের কথা, আপনি বাঁশিই বাজালেন না। তো সেই ক্ষেত্রে আমার কাছে ক্রিকেটের মতো মনে হয় যে এখানেও কি একটা দেশকে টেনে নিতে চায়। আমরা যখন বিভিন্ন দেশের কথা বলি, বিভিন্ন দেশের যেমন সমর্থক আছে, ঠিক একই সঙ্গে বিভিন্ন খেলোয়াড়েরও ব্যক্তিগত সমর্থক থাকে। এবারের যে ওয়ার্ল্ড কাপটা, সেই ওয়ার্ল্ড কাপ আমাদের অনেক তারকা ফুটবলকে তাদের যাত্রাকে থামিয়ে দিয়ে যাচ্ছে। আমরা যদি মেসির কথা বলি, মেসিকে আগামী বিশ্বকাপে পাওয়া যাবে এটা ভাবার কোনো সুযোগ নাই। ঠিক একই সঙ্গে যদি আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, যিনি 42 বছরে এখনও খেলছেন এবং সর্বশেষ ম্যাচে তিনি দারুণ দুটো গোল করেছেন এবং সবগুলো বিশ্বকাপে, মানে তাই তিনিও তো 6টা বিশ্বকাপ খেলছেন, প্রত্যেকটা বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার। তো এটাকেও বা কিভাবে দেখেন যে এরকম মহান খেলোয়াড়রা এবারে লাস্ট বিশ্বকাপ খেলছেন? মানুষের মতো মানুষ যেমন খুব সমালোচনা করে, দর্শকরাও না খুব হতাশার কথা বলে। যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু যেভাবে সমালোচনা করতেছিল পাবলিক বা এই দর্শকরা, আমি নিজে আহত হচ্ছিলাম যে একজন প্লেয়ার এত কিছু দিয়ে গেছে আর আজকে একটু বয়সজনিত কারণে হয়তো মাঠে কি তার বয়স আদৌ বোঝা যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলো ক্রিস্টিয়ানো রোনালদোর কানে গেছে। লাস্ট ম্যাচও যেভাবে ঘুরে দাঁড়াইলো, শেষ মুহূর্তে যদি বলটা যদি ওর সাথে প্রতারণা না করতো তাহলে তো ওর হ্যাটট্রিক হয়ে গেছিল। তো আমরা এই ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি যদি আগামী বিশ্বকাপ না খেলতে পারে, ইভেন আপনার ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, তার মতো একজন ভালো প্লেয়ার, এর মতো প্লেয়ার, মানে আমরা দর্শকদের জন্য খুব দুঃসংবাদই যে ভবিষ্যতে আমরা, যদিও বয়স এবং সময় কাউকে সাথে থাকে না, সরেই যায়, অতএব এটা আমাদের মেনে নিতে হবে। তবে আমরা এই যেই প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছিলেন, শতাব্দীর সেরা খেলোয়াড়, এই বিচারে যাওয়া যাবে না। যার যার জায়গা থেকে সে নিশ্চয়ই সেরা। তবে মেসি বোধহয় একটু এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, আমরা মেসি, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদোকে খুব মিস করব যদি তারা। আমরা আসলে নেইমারকেও মিস করব। নেইমারেরও আসলে শেষ বিশ্বকাপ অনেক হতে বেশি। যাচ্ছে। আমরা যদি অনুষ্ঠানে একদমই, যেহেতু সময় নেই, আমরা ব্রাজিলের আসলে এবারের শিরোপা জেতাটাকে আসলে আপনি কতটা প্রেডিক্ট করছেন, বা এবারের শিরোপা কারা জিততে পারে বলে আপনি ভাবছেন? আমি তো চাইবই যে হলুদ চ্যাম্পিয়ন হোক, কিন্তু হলুদ আকাশি কেউ চ্যাম্পিয়ন হবে না। আচ্ছা, চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, স্পেন, এরকম জার্মানি, কিংবা জার্মানি ওকে, হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে অথবা নতুন কেউ চ্যাম্পিয়ন না হলেও উপরে উঠে যেতে পারে, এমনকি ফাইনালেও চলে যেতে পারে। কমলা জার্সিদের কথা, ব্যান্ডবাস্টারের কথা এখন আমার মনে পড়ে। আমি ব্রাজিলিয়ান খেলা বেশি দেখলেও আমি ওই ব্যান্ডবাস্টারদের ওই অরেঞ্জ কালার জার্সির প্রতি আমার অনেক মোহ, অনেক দুর্বলতা। এবং এবারের বিশ্বকাপটা যেহেতু একটু বড় অ্যারেঞ্জমেন্ট, এই শেষ 32 থেকে নকআউট শুরু হয়ে যাচ্ছে, এরপরে রাউন্ড অফ 16, তারপরে আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, অনেক বড় দল যে এই জায়গাতেই বাদ পড়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায়। তবে আমরা বিশ্বকাপের উন্মাদনায় থাকতে চাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেখানে আলোচনার বিষয় হয় ফুটবল উন্মাদনা, সেক্ষেত্রে মাঝে মধ্যে হোস্ট অনেক বেশি কথা বলে ফেলে গেস্টের চেয়ে, কারণ ফুটবল আমাদের প্রাণের খেলা। আমরা জানি যে এই প্রাণের খেলার সঙ্গে আমরা নিঃসন্দেহে এগিয়ে যেতে চাই। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আমরা। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন দেশকে আর উপভোগ করুন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আল্লাহ হাফেজ।